রয়েছে সেটা হলো পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ ও বিকর্ষণ বল, যেটা তোমরা এর আগে পড়ছো আর কি, তাই না? বিভিন্ন বিজ্ঞান বইয়ে পড়ছো যে সকল পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা তথা পরমাণু দ্বারা গঠিত। এসব পরমাণু ও অণুসমূহের অভ্যন্তরে বা তাদের পরস্পরের মধ্যে বিভিন্ন প্রকার আকর্ষণ বল কার্যকর রয়েছে। তোমরা অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, যাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে, এটা সম্পর্কে আমরা পড়ছি। বিভিন্ন পদার্থের অণুর মধ্যে অথবা একই পদার্থের বিভিন্ন পদার্থের অণুর মধ্যে অথবা একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে বা একই পদার্থের বিভিন্ন অণুগুলোর মধ্যেও আকর্ষণ বল কাজ করে, তাই না? তাহলে পারস্পরিক আকর্ষণ বলের কারণে তাহলে একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে বা ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যেও আকর্ষণ বলের কারণে কিসের সৃষ্টি হয়? পৃষ্ঠটানের সৃষ্টি হয়। পৃষ্ঠ টানের সৃষ্টি হয়। যেমন এক টুকরা লোহার মধ্যে লোহার অণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকার কারণেই তো পৃষ্ঠটান সৃষ্টি হয়েছে। পৃষ্ঠটানের কারণে এটার পৃষ্ঠগুলো শক্ত হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আবার এরকম অনেক কিছু আছে যে পৃষ্ঠ শক্ত হয়েছে কিন্তু ভিতরে নরম আছে না, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, পৃষ্ঠ টান বেশি সৃষ্টি হয়, ভিতরেও বল সৃষ্টি হয় কিন্তু অনেক সময় কম হয়। বেশি কঠিন পদার্থের একই পদার্থের কঠিন পদার্থ যেগুলা যেমন লোহা, এগুলার আবার সব জায়গায় সমান থাকে, কিন্তু কোনো কোনো পদার্থের ক্ষেত্রে এরকম হয় যে পৃষ্ঠে টান বেশি থাকে কিন্তু ভিতরে টান কম থাকে, তাই না? যাই হোক, তবে বিভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ বলের বৈশিষ্ট্য ও প্রকৃতির ভিন্নতা পরিলক্ষিত হয়। এখানে দুইটা শব্দ পড়বা তোমরা, একটা হলো সংশক্তি বল আর একটা হলো আসঞ্জন বল। লেখো সবাই, একটা হচ্ছে সংশক্তি বল, সংশক্তি বল, দুইটা বলের নাম করবা এখানে। একটা হলো সংশক্তি বল আর একটা হলো আসঞ্জন বল, আসঞ্জন বল। সংশক্তি বল যেটা, সেটা হলো একই পদার্থের অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ বল, একই পদার্থের অণুগুলোর যে বল সৃষ্টি, যে আকর্ষণ বল সৃষ্টি হয়, এটা দেখতে বলে সংশক্তি বল বলে। আর ভিন্ন ভিন্ন পদার্থের কি ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে বল সৃষ্টি হয় তাকে আসঞ্জন বল বলে। তাহলে একই পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে সংশক্তি বল, এবং ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে বল সৃষ্টি হয় তাকে আসঞ্জন বল বলে। এখানে তোমরা এই দুইটা বল এর নাম শুনলা। অণুগুলো নিজেরা কিভাবে যুক্ত হয় যার ফলে কঠিন তরল বা গ্যাস গঠিত হয়? প্রকৃতপক্ষে অণুগুলো এক প্রকার বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, একে বলে আন্তঃআণবিক আকর্ষণ বল। একই আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। অর্থাৎ পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে। পদার্থের অণুগুলো যে বলের মাধ্যমে যুক্ত হয়ে বিভিন্ন ভৌত গঠন সৃষ্টি করে, ভৌত কাঠামো গঠন করে। পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয়ে লেখো, পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয়ে পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে, বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে, তাকে আন্তঃআণবিক বল বলে। হ্যাঁ, আন্তঃআণবিক আকর্ষণ বল বলে না, আন্তঃআণবিকের পর একটা আকর্ষণ শব্দ লাগিয়ে দাও। তাকে পদার্থের অণুগুলো পরস্পর যে বল দ্বারা যুক্ত হয়ে বিভিন্ন ভৌত কাঠামো গঠন করে তাকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। এখন আন্তঃআণবিক আকর্ষণ বলের কথা যদি আমরা বলতে যাই তাহলে বলতে হয় যে কঠিন পদার্থের আন্তঃআণবিক বল হচ্ছে সবচেয়ে বেশি, কারণ কঠিন পদার্থের অণুগুলো সবচেয়ে কাছাকাছি অবস্থান করে। তরল পদার্থের আন্তঃআণবিক বল হচ্ছে কঠিন পদার্থের তুলনায় কম, তবে গ্যাসীয় পদার্থের তুলনায় অনেক বেশি। আবার গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক বলের কথা যদি বলি তাহলে বলা যায় যে আন্তঃআণবিক বল নেই বললেই চলে এই সকল পদার্থের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এরপরে হলো বায়বীয় পদার্থের আন্তঃআণবিক বল সম্পর্কে অলরেডি বলে ফেললাম। পদার্থের বন্ধন
এখন কথা হচ্ছে একটা পদার্থের মধ্যে একাধিক অণু পরমাণু থাকতে পারে, তাই না? এই অণুগুলো বা মৌলিক পদার্থগুলো পরস্পরের সাথে যেভাবে যুক্ত রয়েছে, যার মাধ্যমে যুক্ত রয়েছে বা যে বন্ধন দ্বারা যুক্ত রয়েছে তাকে আসলে পদার্থের বন্ধন বলে। তাহলে পদার্থের বন্ধন বলতে বোঝায় যে একটা পদার্থের মধ্যে ওই পদার্থের বিভিন্ন অণুগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত রয়েছে, হ্যাঁ, তাকেই পদার্থের বন্ধন বলে। তাহলে পদার্থের বন্ধন কত প্রকার তোমরা পড়ালেখা করছো এ পর্যন্ত? পদার্থের বন্ধন তোমরা 2 প্রকার 3 প্রকার পড়ছো, তাই না? একটা হলো আণবিক বন্ধন, আয়নিক বন্ধন, আর একটা হলো, তাহলে তোমরা কি কি পড়ছো ছোটবেলায় একটু বলো তো, তোমরাই বলো। আয়নিক বন্ধন এটা পড়ছো তোমরা, তাই না? আয়নিক বন্ধন পড়ছো। তারপরে পড়ছো সমযোজী বন্ধন পড়ছো, সমযোজী বন্ধন পড়ছো। আর আরেকটা বন্ধন পড়ছো হচ্ছে ধাতব বন্ধন, তাই না? আরেকটা বন্ধন পড়ছো হচ্ছে ধাতব বন্ধন। এই 3টা বন্ধনের বাইরে আরো বন্ধন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তার মধ্যে রয়েছে হাইড্রোজেন বন্ধন, লেখো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তারপরে তোমরা পড়বা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন, তাই না? এরপরে হচ্ছে ভ্যান্ডার ওয়ালস, ভ্যান্ডার ওয়ালস, ভ্যান্ডার ওয়ালস বলজনিত বন্ধন, ভ্যান্ডার ওয়ালস বন্ধন এটাই বলি, ভ্যান্ডার ওয়ালস বন্ধন। তাহলে তোমরা অতিরিক্ত এখানে আরো 2টা বন্ধনের কথা পড়বা, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস বন্ধন। আমি একটু সংক্ষেপে বলে যাই। আয়নিক বন্ধন হচ্ছে যখন একটা যৌগ ওই যৌগের মধ্যে থাকা অণুগুলোর পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধনটা গঠিত হয় সেটাকে আয়নিক বন্ধন বলে। যখন কোনো যৌগের মধ্যে সংশ্লিষ্ট অণুসমূহ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোনো বন্ধন গঠন করে তখন তাকে সমযোজী বন্ধন বলা হয়ে থাকে। আয়নিক বন্ধনের উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। সমযোজী বন্ধনের উদাহরণ হচ্ছে পানি, ঠিক আছে? তারপরে ধাতব বন্ধন, এক টুকরা লোহার মধ্যে বা এক টুকরা ধাতুর মধ্যে ওই সংশ্লিষ্ট ধাতুর অণুগুলো পরস্পর যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। আমি আবার বলতেছি, এক টুকরা ধাতুর মধ্যে সংশ্লিষ্ট ধাতুগুলো পরস্পরের সাথে যে বন্ধনের দ্বারা যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে। যেমন এক টুকরা লোহার কথা যদি বলো, এক টুকরা আয়রনের কথা, এক টুকরা অ্যালুমিনিয়ামের কথা বলো, তাহলে এই এক টুকরা অ্যালুমিনিয়ামের মধ্যে শুধু অ্যালুমিনিয়ামের অণুগুলোই আছে, এক টুকরা লোহার মধ্যে শুধু লোহার অণুগুলোই আছে, এবং লোহার অণুগুলো পরস্পর যে বন্ধনের মাধ্যমে যুক্ত সেটাই হলো ধাতব বন্ধন। এরপরে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন দেখা যায় স্পেশালি পানির মধ্যে, তারপরে ইথানলের মধ্যে। এরকম কয়েকটা যৌগ আছে, কিছু যৌগের মধ্যে হাইড্রোজেন বন্ধন দেখা যায়। হাইড্রোজেন বন্ধন হলো যখন একই পদার্থের অণুগুলোর মধ্যে ভিন্ন পদার্থের মধ্যেও হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। তাহলে যখন 2 বা ততোধিক পদার্থের মধ্যে একটি পদার্থের বা একটি অণুর হাইড্রোজেন পরমাণু অপর মৌলের অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে এক দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। আমি আবারও বলতেছি, এই বন্ধনটা বেশি পদার্থের মধ্যে দেখা যায় না। আমার এই মুহূর্তে যে 2টা মনে পড়তেছে, একটা হলো পানি, একটা হচ্ছে ইথানল, ইথানোয়িক অ্যাসিড এটার মধ্যে আছে। তারপরে ইথানলের মধ্যেও আছে, এই যে C6H5OH। এরকম বেশ কয়েকটা যৌগের মধ্যেই এই হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে তোমরা 3য় অধ্যায়ে তো ডিটেলসে পড়ার কথা, হাইড্রোজেন বন্ধন নিয়ে কেমিস্ট্রির 3য় অধ্যায়। এই হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে কি হয় যে একটা পদার্থের হাইড্রোজেন পরমাণু আরেকটা পদার্থের বা একটা অণুর হাইড্রোজেন পরমাণু আরেকটা অণুর অক্সিজেন অণুর সাথে দুর্বল হাইড্রোজেন বন্ধন থাকে, দুর্বল একটা বন্ধন থাকে, ঠিক আছে? হ্যাঁ, এই দুর্বল যে বন্ধনটার মাধ্যমে যুক্ত হয় এটাকে হাইড্রোজেন বন্ধন বলে, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস, হাইড্রোজেন বন্ধন এক প্রকার ভ্যান ডার ওয়ালস বন্ধন। ভ্যান ডার ওয়ালস হলো দুর্বল বন্ধন, হাইড্রোজেন বন্ধনটাও দুর্বল বন্ধন, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস বন্ধন সম্পর্কে কি বলা আছে যে কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে একটি সর্বজনীন দুর্বল আকর্ষণ বল কাজ করে। এটা সব পদার্থের মধ্যে আছে। কাছাকাছি অবস্থিত পরমাণু সমূহের মধ্যে একটি সর্বজনীন দুর্বল, মানে সব পদার্থের মধ্যে আছে, এই জন্য কথাটা বলছে সর্বজনীন দুর্বল আকর্ষণ বল ক্রিয়া করে। যে পারস্পরিক ক্রিয়ার ফলে এই বল সৃষ্টি হয় তাকে ভ্যান ডার ওয়ালস পারস্পরিক বল বলে, এবং এই বলকে ভ্যান ডার ওয়ালস বল বলে। অণুগুলোর মধ্যে বন্ধন নির্ভর করে অণুগুলোর পোলার অপোলার বৈশিষ্ট্যের উপর। সকল নিষ্ক্রিয়, যেমন একটা পোলার আর একটা অপোলার যৌগ যদি থাকে, ঠিক আছে, তবে তাদের মধ্যে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। 2টা অপোলারের মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টি হয়। তো বলছে যে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন অণুগুলো অপোলার অণু। শুধু হাইড্রোজেনের অণু অপোলার, হাইড্রোজেন তো নিরপেক্ষ। একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে যখন যুক্ত থাকে তখন তো 2টা সমানই থাকে। সমযোজী বন্ধন থাকে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণু সমানভাবে ভাগ করে নেয়, ঠিক আছে? এই জন্য এটা কি অপোলার। কোনো ডিরেক্ট পোলার মানে একদিকে একটু বেশি ঝুঁকে থাকে এরকম ব্যাপার। আর যদি একদিকে বেশি ঝুঁকে না থাকে, আকর্ষণ বল বা শেয়ারকৃত ইলেকট্রন যদি উভয় পরমাণু সমানভাবে আকর্ষণ করে তাহলে সেটা হচ্ছে অপোলার। আর যদি শেয়ারকৃত ইলেকট্রন উভয় পরমাণু ভিন্ন ভিন্নভাবে আকর্ষণ করে, কেউ একটু বেশি করলো কেউ একটু কম করলো, তখন ওইটা হয়ে যায় অপোলার যৌগ, ঠিক আছে? যেমন পানির অণুর মধ্যে কি আছে?
হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়, সমযোজী বন্ধন। এন্ড শেয়ার কিন্তু ইলেকট্রন এজ ইউজুয়াল দুইটা পরমাণুর মাঝখানে থাকার কথা, কিন্তু অক্সিজেনের ইলেকট্রন আসক্তি হাইড্রোজেনের চাইতে বেশি হওয়ার কারণে ওই শেয়ার কিন্তু ইলেকট্রনটাকে অক্সিজেন বেশি আকর্ষণ করে, ফলে যৌগের মধ্যে অক্সিজেন প্রান্তটা আংশিক ঋণাত্মক প্রান্ত হিসেবে মানে প্রাপ্ত হয় বা বৈশিষ্ট্য প্রদর্শন করে, হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক প্রান্ত হিসেবে বৈশিষ্ট্য প্রদর্শন করে, যে কারণে পানি যৌগটা হচ্ছে পোলার যৌগ। কথা ক্লিয়ার? তাহলে এখানে যে কথা বলছে, অন্যদিকে পানি, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড অণুগুলো পোলার হয়। এগুলো অলরেডি বলে ফেললাম। কোন ধাতুর ঋণাত্মক চার্জের কেন্দ্র যদি ধনাত্মক চার্জের সাথে সমাপাতি হয়, তখন অণুটিকে বলা হয় নন পোলার, অন্যথায় বলা হয় পোলার অণু। আমি যে কথা বলছি যে সমাপাতিত শব্দের অর্থ হচ্ছে দুইটা পরমাণু শেয়ারকৃত ইলেকট্রনের সমানভাবে আকর্ষণ করা। যেমন শুধু হাইড্রোজেন বন্ধনের কথা বলো, হাইড্রোজেন বন্ধনটা সৃষ্টি হয়েছে দুইটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। এই যে এরকম ভাবে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়েছে, তাই না? এইভাবে এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এই দুইটা হাইড্রোজেন পরমাণু শেয়ারকৃত ইলেকট্রন মাঝখানে আছে, উভয় পরমাণু সমানভাবে আকর্ষণ করে, এটা সমাপতিত হয়েছে, তখন এই ঘটনাটাকে বলা হবে অপোলার। আর যদি পানির অণুর ক্ষেত্রে যদি হাইড্রোজেনের থেকে অক্সিজেন বেশি আকর্ষণ করে, ফলে আকর্ষণ করে কি হয়, এই দিকে চলে যায়, আকর্ষণ করে এই দিকে নিয়ে যায়, ফলে এই যে এখানে অক্সিজেন থাকে, এখানে হাইড্রোজেন গুলো থাকে। বন্ধনের প্রকৃতি এরকম হয় না? এরকম হয় কেন? কারণ শেয়ার কিন্তু ইলেকট্রনটা এ বেশি এদিকে নিয়ে গেছে, ও বেশি নিয়ে গেছে, হ্যাঁ, এজন্য হাইড্রোজেনের দূরে ফেলে দেয়, ও ওর ইলেকট্রনটা বেশি নিয়ে যায়, যে কারণে এই বন্ধনটা হচ্ছে মানে এই যৌগটা হচ্ছে পোলার। এরকম যে যৌগের মধ্যেই ইলেকট্রন আকর্ষণের বিষয়ে দুইজনের তড়িৎ ঋণাত্মকতা সমান না হবে, সেগুলাই হচ্ছে অপোলার। তড়িৎ ঋণাত্মকতা কি? যে সমযোজী বন্ধন গঠন করার সময় শেয়ারকৃত ইলেকট্রনের নিজের দিকে আকর্ষণ করা। এই নিজের দিকে আকর্ষণ করার আমরা ডাইমেনশন দ্বারা প্রকাশ করি, তাই না? যে এই যে তোমরা মান পড়ছো যে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ বা 2 নম্বর গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার মান কেমন, 17 নম্বর গ্রুপের যেমন 1 নম্বর বা 2 নম্বর গ্রুপের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে সর্বনিম্ন হয়, কারণ তারা তো আর ইলেকট্রন নেয় না, দান করে। আবার 17 নম্বর গ্রুপের মৌলের কথা যদি বলো, ফ্লোরিন, ক্লোরিন, মানে হ্যালোজেন গ্রুপ যেটা, এটার কথা যদি বলো, তাহলে দেখবা যে এখানে ইলেকট্রন একটা ইলেকট্রনের কারণে অষ্টক অপূর্ণ আছে, এজন্য এই পরমাণুগুলো শেয়ারকৃত ইলেকট্রন খুব বেশি আকর্ষণ করে থাকে নিজের দিকে নেওয়ার জন্য। অক্সিজেন তো শেষের দিকের একটা মৌলই, 16 নম্বর গ্রুপের মৌল অক্সিজেন, তাই না? কোন নাম্বার গ্রুপে কি আছে মুখস্থ হয় না, পর্যায় সারণীটা পুরোটা মুখস্থ করতে হবে, কিন্তু কোনো কথা হবে না। যেমন এই যে অক্সিজেন কোন নাম্বার গ্রুপে অবস্থিত, যেমন এটা হলো অক্সিজেন, সেলেনিয়াম, অক্সিজেন, সালফার, এই যে 16 নম্বর গ্রুপের মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম মনে হয়, এরকম পুরো কিন্তু পর্যায় সারণী মুখস্থ থাকতে হবে মোটামুটি, প্রথম 5-7টা করে মৌল অন্তত পক্ষে। আচ্ছা, এরপরে আন্তঃআণবিক বল এবং পদার্থের স্থিতিস্থাপকতা। আন্তঃআণবিক বলের উপরই তো পদার্থের স্থিতিস্থাপকতা নির্ভর করবে। আন্তঃআণবিক বল যদি কোনো পদার্থের মধ্যে বেশি হয়ে থাকে, তাহলে ওই পদার্থটা কম স্থিতিস্থাপক হবে। কোনো পদার্থের আন্তঃআণবিক বল যদি কম হয়, তাহলে ওই পদার্থটা বেশি স্থিতিস্থাপক হবে। স্থিতিস্থাপকতা জিনিসটা আবার কি? ইংরেজিতে বলে ইলাস্টিসিটি, তোমরা 9 10 পড়ছো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হলো কোনো পদার্থের উপর বল প্রয়োগ করলে ওই পদার্থটার বিকৃতি ঘটে না, পরিবর্তন ঘটে। এই বল অপসারণ করলে যদি পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, এটাকে স্থিতিস্থাপকতা বলে, বা আগের অবস্থায় ফিরে পাওয়ার যে ধর্ম, তাকে স্থিতিস্থাপকতা বলে। আমি এই পদার্থের উপর এটার উপর বল প্রয়োগ করলাম, জিনিসটা বেঁকে গেল, তাই না? আবার ছেড়ে দিলাম, মানে বল অপসারণ করে নিলাম, তাহলে আগের অবস্থায় ফিরে আসলো, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। একটা রাবারের টান দিলে এটা প্রসারিত হয় না, বা একটা স্প্রিং এর টান দিলে প্রসারিত হয়, আবার ছেড়ে দিলে বল অপসারণ করে নিলে আগের অবস্থায় ফিরে আসে, এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে কোনো পদার্থের আন্তঃআণবিক বল যদি বেশি হয়, যেমন কঠিন পদার্থের আন্তঃআণবিক বল অনেক বেশি, এটাকে যদি অনেক বেশি বাঁকায়, মানে অনেক বেশি বল প্রয়োগ করে এটা ভেঙে যাবে, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, এরকম ঘটনা ঘটবে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে বা যেগুলো পদার্থের মধ্যে স্থিতিস্থাপক বল কম, তাদেরকে কিন্তু প্রসারিত করা যায়, বল অপসারণ, বিকৃতি ঘটানো যায়, এবং আগের অবস্থায় ফিরে আসে একটা সময়। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে স্থিতিস্থাপকতা যে ধর্মটা, এটা সম্পর্কে জানলাম যে কোনো পদার্থের উপর বল প্রয়োগের ফলে এবং প্রয়োগকৃত বল পুনরায় অপসারণ করলে ওই বস্তুটার যে আগের অবস্থায় ফিরে পাওয়ার যে ধর্ম, এটাকে স্থিতিস্থাপকতা বলে। এবং তোমরা জানলা কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা তুলনামূলক কম, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে, কারণ স্থিতিস্থাপকতা এদের সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা, এখন স্থিতিস্থাপকতার আন্তঃআণবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো কঠিন পদার্থ আর একটা প্রবাহী পদার্থ। আন্তঃআণবিক স্থানের কথা তো বলি নাই, আন্তঃআণবিক বলের কথা বললাম। এই যে অণুগুলা, একটা পদার্থ একাধিক অণুর মাধ্যমে সৃষ্টি হয়েছে, এই অণুগুলো আকর্ষণ করার ফলেও পদার্থের অণুগুলোর মধ্যে কিছু না কিছু ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় আন্তঃআণবিক স্থান। তাহলে আন্তঃআণবিক স্থান কঠিন পদার্থের ক্ষেত্রে সবচাইতে কম, তরল পদার্থের ক্ষেত্রে তার চাইতে কম,
তার চাইতে বেশি, তরল পদার্থের কঠিন পদার্থের চাইতে আন্তঃনবিক স্থান বেশি, তারপরে গ্যাসীয় পদার্থের আন্তঃনবিক স্থান হলো সর্বোচ্চ, সবচাইতে বেশি, তাই না? তাহলে আন্তঃনবিক স্থানের উপর ভিত্তি করে পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, কঠিন পদার্থ আর একটা হলো প্রবাহী পদার্থ। একটা হলো কঠিন আর একটা প্রবাহী। কঠিন পদার্থ তো জানো যে আমরা যে নরমালি কঠিন পদার্থ দেখি, আর প্রবাহী পদার্থ আবার দুই প্রকার। প্রবাহী পদার্থ কয় প্রকার? আবার দুই প্রকার। একটা হচ্ছে অসংকোচনশীল প্রবাহী আর একটা হলো অসংকোচনশীল প্রবাহী। সংকোচনশীল প্রবাহী হচ্ছে পানি আর অসংকোচনশীল প্রবাহী হচ্ছে গ্যাস। গ্যাস, তোমরা যে ছোটবেলায় কঠিন তরল গ্যাস পড়লা, এটা দেখো কিভাবে ভাগ করছে, আন্তঃনবিক স্থানের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। প্রথমে দুই ভাগে, একটা হলো কঠিন আর একটা কি, আর একটা হচ্ছে প্রবাহী। তাহলে একটা কঠিন আর একটা প্রবাহী। তাহলে প্রবাহী পদার্থ আবার দুই প্রকার, একটা সংকোচনশীল প্রবাহী, অসংকোচনশীল প্রবাহী। সংকোচনশীল প্রবাহী হচ্ছে তরল পদার্থ বা পানি, আর অসংকোচনশীল প্রবাহী হচ্ছে গ্যাস। কথা ক্লিয়ার? অসংকোচনশীল প্রবাহী হচ্ছে তরল আর সংকোচনশীল প্রবাহী হচ্ছে গ্যাস। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল বলছি, তাই না? তবে আমরা তাহলে পদার্থের ভৌত অবস্থা মূলত সেই তিনটাই পাইলাম ঘুরে ফিরে, তাই না? যে প্রথমে কঠিন, তারপরে প্রবাহী। প্রবাহী আবার দুই প্রকার, সংকোচনশীল প্রবাহী, অসংকোচনশীল প্রবাহী। সংকোচনশীলের মধ্যে গ্যাস রয়েছে, অসংকোচনশীলের মধ্যে তরল রয়েছে। এবং এবং দেখো এই পর্যন্ত তোমাদের আগের পড়া মিল আছে, অতিরিক্ত কিছু ক্লাসিফিকেশন আসছে। আরেকটা বিষয় যে এই কঠিন তরল গ্যাস বা সংকোচনশীল, অসংকোচনশীল আর কঠিন, এই তিনটা পদার্থ ভৌত অবস্থা ছাড়াও পদার্থের আরেকটা ভৌত অবস্থা আবিষ্কার করা হয়েছে, যেটাকে প্লাজমা অবস্থা বলে। এবং মহাবিশ্ব সৃষ্টির সময় বিজ্ঞানীদের ধারণা মতে যে এই মহাবিশ্বের সকল পদার্থ প্লাজমা অবস্থাতেই ছিল। প্লাজমাটা কি? প্লাজমা হচ্ছে অত্যাধিক তাপমাত্রায় বায়বীয় পদার্থ আয়নিত হয়। গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থটা কি হয়? আয়নিত হয়, মানে সংশ্লিষ্ট আয়নে বিভক্ত হয়। এক্ষেত্রে সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ, ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়। এই সমান সংখ্যক ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হওয়ার যে অবস্থা, মানে অত্যাধিক তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থ আয়নিত হয়ে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে বিশ্লিষ্ট হয়ে যে অবস্থা প্রাপ্ত হয়, ওইটাকে বলা হয় প্লাজমা অবস্থা। এটাকে পদার্থের চতুর্থ অবস্থা হিসেবে গণ্য করা যেতে পারে। এরপর আন্তঃনবিক বলের প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। দুটি অণুর মধ্যে দূরত্বের পরিবর্তনের সঙ্গে আন্তঃনবিক বল এবং স্থিতিস্থাপকতার পরিবর্তন কিরূপ হয় তা নিম্নে আলোচনা করা হলো। ধরা যাক দুটি অণুর মধ্যে আন্তঃনবিক বল F এবং আন্তঃনবিক দূরত্ব R। F এবং R এর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। 7.8 নং চিত্রে আন্তঃনবিক বল এবং দূরত্বের ও স্থিতি শক্তি বনাম দূরত্বের লেখচিত্র দেখানো হয়েছে। যখন অণুগুলোর আন্তঃনবিক দূরত্ব অনেক বেশি হয়, যেমন গ্যাস অণুগুলোর ক্ষেত্রে, তখন এদের মধ্যে খুব সামান্য পরিমাণ আকর্ষণ বল ক্রিয়াশীল থাকে। অণুগুলো যত কাছাকাছি আসে, অর্থাৎ এদের মাঝে দূরত্ব কমতে থাকে, আকর্ষণ বলের মানও বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে পৌঁছায়। এরপর দূরত্ব আরো কমলে আকর্ষণ বলের মান কমতে থাকে, অর্থাৎ তখন আন্তঃনবিক বিকর্ষণ বলও ক্রিয়াশীল হয়। আর এর মান কমে যখন আর নটের মান পৌঁছায়, তখন বলের মান শূন্য হয়। এই যে এখানে চিত্রে একটা চিত্র ব্যাখ্যা করা হয়েছে, চিত্রটা দেখলে বোঝা যাবে। এই চিত্রে হলো মানে এক্স অক্ষ বরাবর হলো আন্তঃনবিক দূরত্ব দেখানো হয়েছে, আর ওয়াই অক্ষর উপরের দিকে হলো বিকর্ষণ বল দেখানো হয়েছে, আর ওয়াই অক্ষের নেগেটিভ পার্ট মানে নিচের পার্টটা হলো আকর্ষণ বল দেখানো হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে এক্স অক্ষ থেকে যে ওই পদার্থগুলোর যে ডিসটেন্স, এটাকে আর নট বা কখনো কখনো আর অন দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে বলছে যে বলের মান যদি বেশি হয়, আন্তঃনবিক বলের মান যদি বেশি হয়, তখন আকর্ষণ বল হয় সর্বোচ্চ। আর বলের মান যদি কম হয়, তাহলে আকর্ষণ বল হয় সর্বনিম্ন, তখন বিকর্ষণ বল হয় সর্বোচ্চ। ঠিক আছে? এই মূল বক্তব্য এটাই, বাকিটা তোমরা একটু রিডিং করবে, আশা করি বুঝবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ওই যে 9:30 থেকে আপনার ক্লাস। জি জি স্যার। তাহলে ডেফিনিশন ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে যে ডেফিনিশনটা ছিল সেটা হলো স্থিতিস্থাপকতা, এটা তোমরা আগেই আমি পড়াই ফেলছি। পরের যে ডেফিনিশন সেটা হলো নমনীয় বস্তু। নমনীয় বস্তু তাহলে কাকে বলে বৃষ্টি? হ্যাঁ, বিকৃতিকারী বল অপসারণ করলে বস্তুটির অবস্থানের পুনরাবৃত্তি না হয়। এই যে বিকৃতিকারী বল অপসারণের পর যদি বস্তুর অবস্থান পুনরাবৃত্তি না ঘটে, তবে তাকে নমনীয় বস্তু বলে। হ্যাঁ, এই কথাগুলো শব্দগুলো একটু মানে স্বাভাবিক। দেখো আমি বলছি যে পদার্থবিজ্ঞান যখন পড়তে আসবা, তখন পদার্থবিজ্ঞানের কিছু ভাষা আছে, গণিত পড়তে গেলে গণিতের কিছু ভাষা আছে। এই দেখো আমাদের কাছে নমনীয় বস্তু মানে স্বাভাবিক অর্থে নমনীয় বস্তু মানে হলো সহজ নরম বস্তু, এরকম একটা মনে হয়, তাই না? কিন্তু দেখো এখানে ডেফিনেশন অনুসারে নমনীয় বস্তু হচ্ছে এমন বস্তু যেই বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবা, কিন্তু বলটা অপসারণ করার পর এটা আগের অবস্থায় আর ফিরে আসবে না। এটাকে বলা হয়েছে নমনীয় বস্তু। নমনীয় বস্তুর উদাহরণ আছে, এই বস্তুকে অস্থিতিস্থাপক বস্তু বলা যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? কোন বস্তুর উপর বল প্রয়োগ করার পর ওই বল অপসারণ করা হলে বস্তুটি যদি পুরোপুরি পূর্বের অবস্থা ফিরে পায়। পুরোপুরি পূর্বের অবস্থা কোনো পদার্থই ফিরে পায় না প্রকৃতপক্ষে, এই জন্য পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পৃথিবীতে পাওয়া সম্ভব না। ঠিক আছে? তুমি একটা রাবারের কথাই বলো, তুমি একটা রাবার তুমি আধা ঘন্টা এরকম বল প্রয়োগ করো, অপসারণ করো, বল প্রয়োগ করো, অপসারণ করো, দেখবা এরপরে যতটুকু আগের অবস্থায় যে পর্যন্ত ফিরে যাওয়ার কথা ছিল, ওই অবস্থায় আর ফিরে যায় না। একটা স্প্রিং কি সারা জীবন একটা জায়গায় ব্যবহার করলে একটা স্প্রিং কি সারা জীবন ভালো থাকে? তোমার মাথার যে ক্লিপ, ওইটাই তুমি 1 মাস ব্যবহার করার পরে দেখবা ঢিলা হয়ে গেছে।
হয় না? হ্যাঁ, প্রথম যখন কিনবা দেখবা যে খুব সুন্দর একটা চুল আটকে ধরতেছে, পরে কয়দিন পরে দেখবা যে আর আটকে ধরে না, এরকম মানে চাপে খালি আস্তে করে চাপে, তখন আর চুল আটকে ধরে না। তাহলে এটা কি স্প্রিং নষ্ট হয়েছে না? তাহলে এখন কি আগের অবস্থায় ফিরে পায় পুরোপুরি? এই জন্য, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরের কথা হলো পূর্ণদৃঢ় বস্তু। কোন বস্তুর উপর যে কোনো পরিমাণ বল প্রয়োগ করে যদি তার বিকৃতি বা কায়িক পরিবর্তন ঘটানো না যায়, তবে তাকে পূর্ণদৃঢ় বস্তু বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, পূর্ণদৃঢ় বস্তুর উদাহরণ দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমাটা খুব গুরুত্বপূর্ণ। যেই সীমার মধ্যে বা যে সীমা পর্যন্ত কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা আগের অবস্থায় ফিরে পায়, হ্যাঁ, ওই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ বিকৃতি প্রতিরোধকারী বল অপসারণ করার পর আগের অবস্থায় ফিরে পায় যে পর্যন্ত, তা হলো স্থিতিস্থাপক সীমা। একটা স্প্রিং রে, মনে করো একটা স্প্রিং রে, এই যে দেখো, একটা স্প্রিং এতটুকু টান দিলা, ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে এলো, এতটুকু টান দিলা, তাও ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে এলো, এতটুকু টান দিলা, স্প্রিং সোজা হয়ে গেছে, আর আগের অবস্থায় ফিরে হয় না, তাহলে ওটা স্থিতিসীমার বাইরে চলে গেছে। বুঝছো? তাহলে এই বল অপসারণ স্থিতিস্থাপক ধর্মটা প্রদর্শন করে একটা সীমার মধ্যে। ঠিক আছে? সব জিনিসেরই সীমা আছে বলো না? এই স্থিতিস্থাপক ধর্মেরও সীমা আছে। আচ্ছা, এরপরের কথা হলো অসহ বার এবং অসহ পীড়ন। অসহ বার হচ্ছে সর্বনিম্ন যে ভার বা যে বল প্রয়োগ করলে কোনো বস্তু ছিঁড়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়, ওই ভারটাকে বলা হয় অসহ বার। ঠিক আছে? অসহ বারের ডেফিনেশন কি বলছে? যে ন্যূনতম যে নির্দিষ্ট ভারের ক্রিয়ায়, বার মানে কিন্তু বল, হ্যাঁ বল, ভর না, বর মানে তো ভরই, কোনো বস্তুর পদার্থের পরিমাণ, আর ভার মানে হলো বল। হ্যাঁ, এখানে দুটো শব্দ, একটা হলো ভর আর একটা হচ্ছে ভার। এই বর মানে তো বস্তুর পদার্থের পরিমাণ, আর এই ভার হইলো বস্তুর ওজন বা বলের সমান। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে বলছে যে ন্যূনতম যে নির্দিষ্ট ভরের ক্রিয়ায় কোনো বস্তু ভেঙে বা ছিঁড়ে যায় তাকে অসহ বার বা অসহ ওজন বলে। এই যে দেখছো, বার মানে যে ওজন, এই যে পরের ডাই বলছে, অথবা যখন বলছে অসহ ভার বা অসহ ওজন। আচ্ছা, এরপরে কি বলছে? যে একে ভঞ্জক ভারও বলা হয়। তাহলে অসহ ভারের আমরা তিনটা নাম শিখলাম। একটা হলো অসহ ভার, তারপরে অসহ ওজন, তারপরে ভঞ্জক, একটা হলো ভঞ্জক ভার। তাহলে এখানে এই শব্দটার আমরা তিনটা সমার্থক শব্দ পাইলাম। তাহলে ন্যূনতম যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়, তাকে বলা হয় হ্যাঁ অসহ ভার বা অসহ ওজন বা ভঞ্জক ভার। আচ্ছা, এখন এরপর অসহ পীড়ন। তাহলে আমরা অসহ ভার ক্লিয়ার করলাম যে সর্বনিম্ন যে ভারের ক্রিয়ায় বা সর্বনিম্ন যে ওজনের ক্রিয়ায় বা সর্বনিম্ন যে বলের ক্রিয়ায় কোনো বস্তু ছিঁড়ে যায়, ফেটে যায় বা ভেঙে যায়, সেই ভারটাকে বা সেই বলটাকে বা সেই ওজনটাকে বলা হবে অসহ ভার বা অসহ ওজন বা ভঞ্জক ভার। ঠিক আছে? আমরা তিনটা একই শব্দ, সমার্থক শব্দ। এরপরে আমরা যেটা বলবো অসহ পীড়ন। অসহ পীড়ন কাকে বলে? কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে। কোন বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভার। তাহলে একক ক্ষেত্রফল, অসহ পীড়ন এর ডেফিনিশন তাহলে এরকম হবে, অসহ পীড়ন সমান সমান অসহ বার বাই কি ক্ষেত্রফল। এই লাইনটা মনে রাখলে ডেফিনিশন বানাইতে পারবা। কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে। তাহলে অসহ পীড়ন সমান সমান কি? অসহ বার বাই ক্ষেত্রফল। তাহলে কোনো সময় যদি অসহ বার বের করার প্রয়োজন হয় তাহলে কি হবে? অসহ বার সমান সমান হবে অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল, অসহ পীড়ন ইনটু ক্ষেত্রফল। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক কি? ক্লান্তি। কোন বস্তু বা তারের উপর ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা ধর্মও হ্রাস পায়। যে কথা বলতেছিলাম যে একটা স্প্রিং 5 বছর তুমি ব্যবহার করো বা তোমার ক্লিপের ওইটা 1 মাস 2 মাস ব্যবহার করো, তারপরে জিনিসটা নষ্ট হয়ে যায়, আগের মতো কাজ করে না, এটারে বলে ক্লান্তি। কোন বস্তু বা তারের উপর ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা ধর্ম হ্রাস পায়। এর ফলে বল অপসারণের সাথে সাথে বস্তু আগের অবস্থায় ফিরে পায় না, কিছুটা দেরি হয়, বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে। কথা কি বুঝাইতে পারছি? স্থিতিস্থাপক ক্লান্তি কি? যে একটা সময় একটা স্প্রিং 1 সেকেন্ডের মধ্যে আগের অবস্থায় ফিরে আসে বল অপসারণ করলে, একটা সময় এরকম 6 মাস চালাইতে দেখবা 1.2 সেকেন্ড পর আগের অবস্থায় ফিরে আসে। তাহলে আস্তে আস্তে এই সময়টা বৃদ্ধি পায়, এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, মূল পড়ায় চলে যায়। এতক্ষণ যাবত ডেফিনিশনের মধ্যেই ছিলাম। মূল পড়া হচ্ছে এখন বিকৃতি। মূল পড়া কি? বিকৃতি। এই বিকৃতিও তোমরা 9 10 এ পড়ছো। কোন এল দৈর্ঘ্যের একটা বস্তু, এর উপর বল প্রয়োগ, এল নট দৈর্ঘ্যের একটা বস্তু, বল প্রয়োগের ফলে এটা এল হইলো, এতটুকু ছিল, বল প্রয়োগের ফলে এটা এতটুকু হইছে। বুঝতে পেরেছো? তাহলে এল নট দৈর্ঘ্যের একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুটার নতুন দৈর্ঘ্য কি হইছে? এল হইছে। তাহলে এই বস্তুটার পরিবর্তন হইছে কতটুকু? পরিবর্তন হইছে হচ্ছে, এটার আমরা ডেল এল দিয়ে যদি প্রকাশ করি, এল মাইনাস এল নট। ডেল এল মানে কি? এল মাইনাস এল নট। কথা ক্লিয়ার? ডেল এল ইজিক্যাল টু হচ্ছে এল মাইনাস এল নট। আচ্ছা, এরপরের যে কথাটা সেটা কি? সেটা হচ্ছে এই যে পরিবর্তনটা, এটা আদি দৈর্ঘ্যের তুলনায় কতটুকু, সেটাই হলো তার বিকৃতি। এটাই বিকৃতি।
তাহলে কোনো বস্তুর আদি দৈর্ঘ্যের সাপেক্ষে বল প্রয়োগের ফলে যে বিকৃতি ঘটে বা পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটাকেই বলা হয় বিকৃতি। বইয়ের ভাষায় ডেফিনেশনটা এরকম হবে যে কোনো একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, কোনো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, একক মাত্রা শব্দটা বলা হলো কেন? একক মাত্রায় বলার কারণ হলো এই বিকৃতি আবার একটু পরে আলোচনায় আসবে, বিকৃতি হচ্ছে 3 প্রকার। তাহলে আমরা এনে দৈর্ঘ্য দিয়ে বলছি যেন দৈর্ঘ্য বিকৃতি, যদি এটা আমরা ক্ষেত্রফল দিয়ে করি তখন ক্ষেত্রফল বিকৃতি হবে। তাহলে ক্ষেত্রফল বিকৃতি কেমনে হবে? যে একটা বস্তুর ক্ষেত্রফল এরকম আছে, কারণ বল প্রয়োগের ফলে বস্তুটা ক্ষেত্রফল এরকম হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে এ নট, এই ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে এখানে ক্ষেত্রফলের পরিবর্তন কত? এ মাইনাস এ নট। ক্ষেত্রফলের পরিবর্তন কি? এ মাইনাস এ নট। এই যে পরিবর্তনটা, এই ক্ষেত্রফলটা কত? এ নট ক্ষেত্র এ নট প্রাথমিক ক্ষেত্রফলে পরিবর্তন হয়েছে ডেল এ, তাই না? তাহলে একক ক্ষেত্রফলে পরিবর্তন হয়েছে কি? ডেল এ বাই এ, আর এটাই বলা হবে ক্ষেত্রফল বিকৃতি। এটা আর এটা সেম জিনিস, তাই না? আমরা এ নট দিয়ে ভাগ দিব, এ নট বাই এ, মানে একক ক্ষেত্রফলে ক্ষেত্রফলের যে পরিবর্তন হইলো সেটা হলো ক্ষেত্রফল বিকৃতি। একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের পরিবর্তন হইলো এটাকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে আমরা যদি একক অনুরূপভাবে একক আয়তনে আয়তনের যে পরিবর্তন ঘটে বা আয়তনের যে বিকৃতি ঘটে সেটাকে আয়তন বিকৃতি বলা যাবে। একক আয়তনে আয়তন পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে, একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে, একক ক্ষেত্রফলে ক্ষেত্রফল পরিবর্তনকে ক্ষেত্রফল বিকৃতি বলে। এই জন্য এই তিনটারে কমন ভাবে বলছে যে একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকেই বিকৃতি বলে। এই তিনটাকে একত্রে বলা যায় একক মাত্রায় যে পরিবর্তন ঘটে সেটাকে বিকৃতি বলে। এখন বিকৃতি 3 প্রকার। বিকৃতি তাহলে কয় প্রকার দাঁড়াইলো? 3 প্রকার। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, ক্ষেত্রফল বিকৃতি, আয়তন বিকৃতি। এখন এই আয়তন বিকৃতির ক্ষেত্রে তাহলে একক আয়তনে পরিবর্তন ঘটবে, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে একক দৈর্ঘ্যে পরিবর্তন ঘটবে, ক্ষেত্রফল বিকৃতির ক্ষেত্রে একক ক্ষেত্রফলে বিকৃতি ঘটবে। আর এক প্রকার বিকৃতি আছে, এটাকে কিন্তন বা মোচর বিকৃতি বলা হয়। হ্যাঁ, এটা আমরা একটু পরে আলোচনা করবো। লেখো। পড়ছো? লিখছো? তাহলে এখানে বইয়ের আলোচনা অনুসারে বিকৃতি হচ্ছে 3 প্রকার। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি, 2 নম্বরে হলো কিন্তন বিকৃতি বা আকার বিকৃতি বা মোচর বিকৃতি, 3 নম্বরে হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে এখানে ক্ষেত্রফল বিকৃতি বলতে এটা আলোচনা করে নাই, আসলে ক্ষেত্রফলের বিকৃতি নিয়ে এখানে আলোচনা করে নাই। তাহলে একটা হলো দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি, আর একটা হলো কিন্তন বা মোচর বিকৃতি, 3 নম্বর হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে আয়তন বিকৃতি কমন পড়ছে, আগেই পড়াইলাম। দৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য বিকৃতি একই কমন পড়ছে, এটাও পড়াইছি। তাহলে পরে নাই কমন যেটা পড়ে নাই সেটা হলো ক্ষেত্রফল বিকৃতি না, কিন্তন বা মোচর বিকৃতি। হ্যাঁ, কিন্তন বা মোচর বিকৃতি কি? মনে করো এখানে একটা সামন্ত্রিক আঁকাইলাম, না সামন্ত্রিক না, একটা এখানে আয়ত আঁকাইলাম। এটা কি ক্ষেত্র? একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের নিচের অংশে স্টাবলিং দিয়ে লাগাই ফেলাইলাম, মনে করো এখান দিয়ে, বুঝছো? লাগাই ফেলাইলে মানে নড়াচড়া করতে পারবে না। এখন তুমি একটা আতুর দিয়ে বাড়ি মারলা, ঠিক আছে? এই তুমি এখানে একটা আতুর দিয়ে বাড়ি মারলা, তাহলে এই অংশ নিচের অংশ তো নড়াচড়া করাই পারে না। তাহলে উপরের অংশে বাড়ি মারার কারণে এই অংশটা এটা মনে করো এ আসছিল, এটা বি, এটা সি, এটা মনে করো ডি আসছিল। তাহলে এটা সরে এই জায়গায় চলে আসবে, এই ডিটাও তখন সরে এই জায়গায় চলে আসবে। তাহলে কি হবে? ঘটনাটা কি হবে? যেটা এ থেকে এতে চলে যাবে আর এটা ডি থেকে ডিতে চলে যাবে। তাহলে শেপটা এরকম হবে, দেখছো? তাহলে এটা কি হয়েছে? সামন্ত্রিক হয়েছে। মানে আয়তক্ষেত্রের নিচের অংশ ফিক্স রেখে উপরের অংশে বল প্রয়োগ করলে তাহলে এটা কিসে পরিণত হবে? একটা সামন্ত্রিকে পরিবর্তন হবে। তাহলে এখান থেকে এখানে যে পরিবর্তনটা হইলো, সরে গেল, এটা ডি দূরত্বে মনে করো সরলো। এখানে যে কোণের পরিবর্তন হয়েছে, এই কোণটারে আমরা যদি থিটা দ্বারা অভিহিত করি তাহলে এখানে এটা থেকে প্রস্থটা দৈর্ঘ্য এ থেকে এ প্রাইমে চলে যাওয়ার কারণে এইটুকু ডিস্টেন্স যদি ডি হয়, এই স্মল লেটার ডি হয়, তাহলে এই দিক প্রকাশ করা হয় বা শুধু থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং এটা হয় বাই ডি।
এটাই হলো কিন্তন বা মোচর বিকৃতি। কিন্তন বা মোচর বিকৃতি। তাহলে আমি এই কোণ যদি বের করতে চাই সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এই কোণটা যদি বের করতে চাই, হ্যাঁ, তাহলে এটা যদি সূক্ষ্মকোণ ধরি, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এটা লম্ব না, এটা লম্ব, আর এটা যদি ভূমি ধরি এটা তো অতিভুজি, এটা সমকোণ যেহেতু এটা অতিভুজ, তাহলে এটা লম্ব এটা ভূমি, তাহলে এখানে যদি আমি tan থিটা নেই, এই দুইটা রিলেশন বের করতে চাই তাহলে তো tan থিটা নেওয়া লাগবে, এবং tan থিটা সমান লম্ব বাই ভূমি নেই, যে লম্ব ডি দিছি আর ভূমি হলো ক্যাপিটাল এটা দিছি। লবণ আছে দিয়ে মনে রাখলে কাম হবে না, ওটা আধা ঘন্টা লাগবে লবণ আর পানি মিলাইতে, না মুখস্থ থাকবো সবসময়। পড়ালেখা করলে ঠিকই মুখস্থ হয়ে যাবে, আর পড়ালেখা যদি না করে এক সপ্তাহ পর টেবিলে বসে তাহলে এরকম হবো, তাহলে লবণ টবণকে মিলাইতে যা দেখবো 2 মিনিট শেষ। কোন জায়গায় টেকনিক পড়া লাগে এটা তোমরা বুঝতে হবে তোমাদের। টেকনিক যদি সব জায়গায় বলো তাহলে কাজ হবে না, কারণ টেকনিক তাহলে আবার মুখস্থ রাখা লাগবে। মুখস্থ করা মনে রাখার জন্য টেকনিক ব্যবহার করি, তাহলে টেকনিকে যদি আমরা সব জায়গায় সহজ সহজ জায়গায় যদি টেকনিক করি তাহলে কাজ হবে। তাহলে তোমাদের বইয়ের 564 পৃষ্ঠা পর্যন্ত পড়ানো হইলো, ঠিক আছে? তোমরা এই বেসিক, এরপরে হলো পীড়ন, এরপরের পড়া কি একটু পীড়নের কথা বলি। তাহলে পীড়ন কাকে বলে? ওই যে একটু আগে যদি আমরা অসহ পীড়নের কথা পড়ছি, তাই না? অসহ পীড়নের কথা যদি বাদ দিই, অসহ পীড়নের কথা যদি বাদ দিই, তাহলে সহজ কথা হলো কোন বস্তুর একক ক্ষেত্রফলে যে বলের মান সেটাকে পীড়ন বলে। কোন বস্তুর একক ক্ষেত্রফলে যে পীড়নের বলের মান সেটাকে কি বলে? পীড়ন বলে। তাহলে বল আর পীড়নের মধ্যে পার্থক্য, এই যে চাপ আর পীড়নের মধ্যে পার্থক্য কি? চাপ তো এই কথাই বলছে যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানকে চাপ বলে। তাহলে পীড়ন আর চাপের মধ্যে কোনো পার্থক্য রইল না, তাহলে পার্থক্য তো করা লাগবে, শব্দ তো দুইটা। এই জন্য পীড়নের ডেফিনেশনটা এরকম ভাবে বলবা, পীড়ন কি? একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, যেমন এই বস্তুর উপর বল প্রয়োগ করছি আমি কেবল, কিন্তু এই বস্তুটার বিকৃতি কিন্তু ঘটে নাই, তাহলে আমার বলটা কই গেল? ওর কাছে বিকৃতি প্রতিরোধকারী একটা বল আছে, সেই বল এই বলটা নষ্ট করে দিছে। কিন্তু যদি এমন বল প্রয়োগ করি আতুর দেবারি মানে এটার মধ্যে, তাহলে কিন্তু ওর কিন্তু বিকৃতি প্রতিরোধ তখনও করবো, কিন্তু ওরটার চাইতে আমার উপযুক্ত বলটা বেশি হয়ে যাবে, তখন এটা ভেঙে যাবে। তাহলে তার আগ পর্যন্ত সে, আমি যে বল প্রয়োগ করবো এটারে সে বাধা দিতেই থাকবে। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা ডেফিনেশনটা এরকম বলবো যে কোন বস্তুর একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে পীড়ন বলে। তাহলে নরমালি চাপের সংজ্ঞায় বলবে যে কোন বস্তুর একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলে, যে তুমি যে একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করলা এটা হলো চাপ, আর এই চাপটারে বাধা দিল ওইটা হলো বিকৃতি, ওই চাপটারে নষ্ট করলো যে সেটা হলো বিকৃতি। তাহলে ডেফিনেশনটা বলবা এরকম যে কোন বস্তুর একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী যে বলের মান এটাকে পীড়ন বলে। কোন বস্তুর একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী যে বলের মান এটাকে পীড়ন বলে। তাহলে পীড়ন সমান সমান কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের মাত্রা এককের কথা যদি বলি, একক হলো নিউটন আর মিটার স্কয়ার, মানে নিউটন পার মিটার স্কয়ার। এই ধর বিকৃতি যে পড়াইছিলাম, বিকৃতির একক কি হইতে পারে বলতো? এই বিকৃতির একক, বিকৃতির মধ্যে উপরে ছিল ডেল এল, নিচে ছিল এল, অথবা উপরে ছিল ডেল বি বাই বি ছিল, তাই না? ডেল এল মানে কি? দৈর্ঘ্য পরিবর্তন তো দৈর্ঘ্যই, তাহলে একটা দৈর্ঘ্য থেকে আরেকটা দৈর্ঘ্য বাদ দিলে একক তো চেঞ্জ হবে না, তাহলে দৈর্ঘ্যের একক মিটার, নিচেও দৈর্ঘ্য আছে মিটার কাটা, উপরে আয়তনের পরিবর্তন, নিচে আয়তন, তাহলে আয়তনের পরিবর্তনের মিটার কিউব, আয়তনের একক মিটার কিউব, দুইটা কাটা গেলে আয়তনের কোনো একক নাই। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত আসলাম? যে বিকৃতির কোনো একক হয় না, বিকৃতির কি হয় না? কোনো একক হয় না। আর পীড়নের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতি কয় প্রকার? 3 প্রকার। কিন্তন দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, আর একটা কিন্তন বা মোচর বিকৃতি, আর একটা আয়তন বিকৃতি। আর পীড়নের প্রকারভেদ কি নাই? পীড়নের প্রকারভেদ আছে। এই পীড়ন ওই 3 প্রকার, একটা হলো দৈর্ঘ্য পীড়ন, কিন্তন বা মোচর পীড়ন, আর একটা হলো আয়তন পীড়ন। তবে আমরা বিকৃতির তিন ক্ষেত্রের মানে ফর্মুলা বা ইকুয়েশন বলে এটা ভিন্ন ভিন্ন রকম আসছে না, কিন্তু পীড়নের 3 ধরনের পীড়নেই মূল ফর্মুলাটা একই থাকে। কারণ তুমি যে পীড়নের কথাই বলো না কেন, সেই পীড়নেই বলবে যে ডেফিনেশনে বলবে যে একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বল। তাহলে এখন যদি দৈর্ঘ্য পীড়নের কথা বলো, তাহলে দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রে বা দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বলের মানকে দৈর্ঘ্য পীড়ন বলে। কিন্তন বা মোচর পীড়নের ক্ষেত্রে, আয়তন পীড়নের ক্ষেত্রে, যে আয়তন পরিবর্তনের ক্ষেত্রে বা আয়তন বিকৃতির ক্ষেত্রে একক আয়তনে প্রযুক্ত বলের মানকে আয়তন পীড়ন বলে। তাহলে তুমি যাই বলো, খালি মেন সংজ্ঞায় তো সবসময়ই বলা হয়েছে একক ক্ষেত্রফলে। এই জন্য দৈর্ঘ্য পীড়নের সূত্র এফ বাই এ, আয়তন পীড়নের সূত্র এফ বাই এ, কিন্তন বা মোচন বিকৃতির সূত্র হচ্ছে এফ বাই এ। 3 প্রকার পীড়নেরই ডেফিনেশন ভিন্ন হইলেও মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিন্তু এফ বাই এ একটাই। আমি কথা কি বুঝাইতে পারছি? তাহলে পীড়ন আর বিকৃতি পড়াইলাম। তোমরা 9-10 এর সূত্রে পড়ছো পীড়ন আর বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন আর বিকৃতি হলো সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি কি? সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি হয় এখান থেকে, এটা হলো হুকের সূত্র। এটা কার সূত্র? হুকের সূত্র। তাহলে এফ বাই এ সমানুপাতিক হচ্ছে ডেল এল বাই এল। এই সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে একটা ধ্রুবক আনতে হয়, এটাকে ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক তাহলে কি দাঁড়ালো? এফ বাই এ বাই ডেল এল বাই এল, বা এটারে এফ ডেল এল এফ এল, এটাকে এইভাবে লেখা যায়। হ্যাঁ, এটাকে পীড়ন এর সূত্র হুকের সূত্র দিয়ে লেখো।
তাহলে ওয়াই ইজিক্যাল টু ফাইনালি কি দাঁড়াইলো এফ এল বাই এ ডেল এন, এফ এল বাই এ ডেল এন, বা এফ এল বাই এ মানে ক্ষেত্রফল। এটা যদি আমরা এরকম একটা কলম আকৃতির কিছু নেই, তাহলে এটার ক্ষেত্রফল বলতে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হবো। আবার এফ মানে কোনো কোনো সময় আমরা এমজি লিখতে পারবো, এমজি এল বাই পাই পাই আর স্কয়ার ইন্টু ডেল এন। ফাইনাল ফর্মুলা সবার উপরে লেখো হুকের সূত্র, তারপরে বিবৃতি লেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। বিবৃতি লেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই কথাটা আগে লেখো। এটা ইয়াং মডুলাস। ইয়াং ওয়াই হচ্ছে ইয়াং মডুলাস বা ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক। আশেপাশে কোন জায়গায় বা ওয়াই এর নিচে তীর চিহ্ন দিয়ে লেখো ইয়াং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইংরেজি হলো ইয়াং মডুলাস। 9 এ পড়ছো।